গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আমরা অযোধ্যা পৌঁছে গেছি। আজকে রবিবার, এখন সময় ঘড়িতে সকাল 8:45। সিদ্ধার্থ হোমস্টে, নিচের তলায় ভদ্রলোক থাকেন আর দোতলায় রয়েছে গেস্ট রুমগুলো। আমরা যখন এই সিদ্ধার্থ হোমস্টেতে এন্ট্রি করলাম তখনই কিন্তু ওখানে ফোন নাম্বারগুলো রয়েছে, আপনারা চাইলে পজ করে সেটা কালেক্ট করে নিতে পারেন। আর এই হলো আমাদের রুম। জিনিসপত্র পুরো ছড়ানো ছিটানো, কিন্তু বড় বেডটা, তাই না বল? অযোধ্যাতে আমাদের রাত্রিবাস নেই, জাস্ট আমরা নিজেরা একটু ফ্রেশ হব আর তৈরি হয়ে বেরোবো। সারাদিন ঘুরবো। 3:50 না 55 নাগাদ রয়েছে আমাদের কাশি যাওয়ার ট্রেন অযোধ্যা স্টেশন থেকে, বন্দে ভারত। আমরা তৈরি হয়ে গেছি। মা এখান থেকেই ব্রেকফাস্ট করে নিল, সাথে করে চিড়ে মুড়ি এগুলো তো আনাই হয়েছে। আর স্টেশন থেকে বেরিয়েই আমরা কিনে নিয়েছিলাম এক ছড়া কলা, আর সাথে তো রয়েছে আমুল স্প্রে, মানে ওই যে গুঁড়ো দুধ। তো মা নিজের মতন করে খাওয়া দাওয়াটা করে নিয়েছে সকালের। মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি। সবাই সাদা, এই দেখুন পুরো সাদা টিম। চলো আমরাও যাই। আমাদের ব্রেকফাস্ট হয়নি, মা ব্রেকফাস্ট করে নিয়েছে, আর আমরা রাস্তা থেকে ব্রেকফাস্ট করে তারপরে যাবো। চলো যাই। মধুর মধুর নাম হরি হরি, লেখাটা এত সুন্দর লাগলো, মনটা ভালো হয়ে গেল সকাল সকাল। আর আমরা যেখানে রয়েছি স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। স্টেশন থেকে যেদিকে রাম মন্দির রয়েছে সেই দিকে বেরিয়ে এসেই জাস্ট 2 মিনিট হেঁটেই আপনি পেয়ে যাবেন একটা জল ট্যাঙ্কি। তার পাশের গলিতেই রয়েছে এই হোমস্টেটি। চলুন, যাওয়ার পথে আপনাদেরকে লোকেশনটা আমি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এটি কিন্তু সেই 500 টাকার রুম। এই যে গলিটা দেখছেন, এই গলিটা দিয়ে ওই 2 পা এগিয়ে গিয়ে বাঁ হাতে গলি গেল। আর এই যে গলির মুখেই দেখতে পেলেন নীল রঙের জল ট্যাঙ্কি, আর এই হলো মেন রাস্তা। আর আমরা পেছন দিক থেকে বেরিয়ে আসলাম। এই হলো গলি, এই গলিতে আমাদের হোমস্টে। একদম বাজারের ওপরে হোমস্টে থেকে বেরিয়ে প্রচুর খাবারের দোকান, লিট্টি চোখা বিক্রি হচ্ছে। এর আগে একটা আলুর পরোটার দোকানে দাঁড়িয়েছিলাম, দিদি বলল না রাস্তার ধারের দোকান থেকে খেতে হবে না, কিন্তু আমার না বেশ ইচ্ছে করছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দোকানটিও তাই। আমরা 1 প্লেট লিট্টি চোখা নিলাম, মানে আগে ট্রাই করবো, যদি ভালো হয় তাহলে আবার নেব। তো এই 2 পিসের দাম নিয়েছে 25 টাকা। আপনারা জানেন লিট্টি বানায় হচ্ছে আটার একটা বল মতন তৈরি করে, তার মধ্যে একটা স্টাফিং দেয়, আর এই ঘুঁটো দিয়ে আগুন তৈরি করে তার মধ্যে পোড়ানো হয়। তারপরে সেটাকে ভালো করে পরিষ্কার করে মুছে এইভাবেই খাওয়া হয়। যারা জানেন না তারা হয়তো ভাববেন যে এরকম নোংরা আনহাইজেনিক, কিন্তু না, লিট্টি এইভাবেই তৈরি হয়। আমরা যেহেতু বাঙালি আর এই লিট্টি চোখা আমাদের খেতে যেহেতু অভ্যাস নেই, তাই খুব যে বেশি ভালো লেগেছে তা নয়। আটার দলা আগুনে পোড়ানো, কি আর তার স্বাদ হবে বলুন। যাই হোক, ওই লাগলো এক প্রকার, খারাপ লাগেনি। খুব যে অসাম লেগেছে তাও নয়। পাশেই একটা ভালো রেস্টুরেন্ট ছিল, দক্ষিণ ভারতীয় খাবার এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আমরা নিয়েছি ইডলি, দেখে তো মনে হচ্ছে ভীষণ ফ্রেশ। দাঁড়ান খেয়ে দেখি কেমনের স্বাদ। আমরা এই প্লেন ইডলি নিয়েছি। 2 পিস ইডলির দাম নিল 60 টাকা। দামটা একটু বেশিই মনে হলো আমার। তবে খেতে যে আহামরি সুন্দর তা কিন্তু নয়, একটু তিতকুটে, মানে চালের কোয়ালিটিটা একেবারেই ভালো নয়। মানে ঝাঁ চকচকে দোকান দেখে এসে ঢুকলাম, কিন্তু খেয়ে কিন্তু একেবারেই শান্তি পাইনি। ওর তুলনায় ওই রাস্তার ধারের খাবারের দোকান থেকে যে আমরা লিট্টি চোখা খেলাম সেটা অনেক ভালো ছিল। আমার মনে তো হচ্ছে এখন ওই আলুর পরোটা খেলেই ভালো করতাম। যাই হোক, মা বসে রয়েছে। আমরা এখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া সেরে এবার সোজা যাব রাম মন্দির। এখান থেকে দেখাচ্ছে ওই 500 মিটার মতন পায়ে হাঁটা। তবে রোদটা না বেশ উঠেছে, তাই এই রোদের মধ্যে আর হেঁটে যাব না, বেরিয়ে নিয়ে নেব একটা টোটো। খাওয়া দাওয়ার পর্ব শেষ, টোটো পেয়ে গেছি। পার হেড 10 টাকা করে চেয়েছে, কিন্তু জানি না, সামনে মনে হচ্ছে নাকাবন্দি রয়েছে, রাস্তাটাকে ওনারা ঘিরে দিয়েছেন, হয়তো যেতে পারবে না টোটো। দেখা যাক কতটা যেতে পারি। আপনাদেরকে একটা কথা বলার, এখানে এসে যে বড় টোটোগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই টোটোগুলোতে উঠবেন। এই যে টোটো দেখেছেন, এই গাড়িগুলোতে উঠবেন। 20 টাকা করে নেয় যেখানেই যাবেন না কেন। এইগুলো হচ্ছে এখানকার রাজ্য সরকারের তরফ থেকে ওনারা ব্যবস্থা করেছেন। অন্য যে কোনো গাড়িতে গেলে হয়তো আপনার কাছ থেকে দাম বেশি নিতে পারে বা অনেকটা বার্গেনিং করতে হতে পারে। যাই হোক, আমরা একটু আগেই নেমে গিয়েছিলাম, মানে টোটোওয়ালা অত্যন্ত ভালো ছিলেন, আমাদের কাছ থেকে 5 টাকা করে নিলেন, কারণ টোটো আসতে দিচ্ছিল না। বললাম না, রাস্তাটা বন্ধ করে রেখেছে ওখানে পুলিশের তরফ থেকে, যাতে ভিড়টা না হয়, কিছু একটা হয়েছে হয়তো। তো আমরা রাম মন্দিরের ভেতরে প্রবেশ করছি।
জানি না কতক্ষণ আমি ভিডিওগ্রাফি করতে পারবো, তো যতক্ষণ আমি ভিডিওগ্রাফি করতে পারছি আপনাদের সাথে সবটা শেয়ার করে নিচ্ছি। এখানে যে লাইন লাইন করে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে, আমরা মাঝের ব্লকটা দিয়ে যাচ্ছিলাম, তার কারণ আমি শুনে এসেছি যে মাঝের ব্লকটা দিয়ে গেলে নাকি একদম সরাসরি ভগবান রামকে সামনে থেকে দেখা যায়। 5টি ব্লক ছিল, তো আমরা বাদিক থেকে 3 নম্বর ব্লকে আমরা যাচ্ছিলাম। তো এখানে আমাদের লাগেজ চেকিংয়ের একটা বিষয় রয়েছে, তো আমরা আমাদের ছোটো ছোটো পার্টসগুলো চেক করে নিচ্ছি। কিন্তু এখানেও আপনার ব্যাগ বা মোবাইল জমা করতে হলো না, ভেতরে রয়েছে, উনি বললেন ভদ্রলোক। সেই কাউন্টার সমস্ত কিছুই ব্লগে শেয়ার করে নেব আপনাদের সাথে। আর এই দেখুন রাম মন্দির। অসম্ভব সুন্দর, এর ইতিহাস নিয়ে বলার কিছু নেই, সর্বজন বিদিত। খুব রিসেন্ট তৈরি হয়েছে, এখনও কাজ চলছে, কিন্তু এত সুন্দর মানে আমি কি বলবো। সামনে থেকে তো দেখেছি অপূর্ব, মানে জাস্ট মানে মুগ্ধ হয়ে দেখছিলাম। এত বড় এরিয়া আর এত লোকজন, কিন্তু কোনো ঠেলাঠেলি নেই, কোনো মানে বিশৃঙ্খলা নেই। যে যার মতন আসছেন, নিজের মতন থাকছেন, নিজের মতন যেখানে জুতো রাখা রাখছেন, মানে খুব সুন্দর একটা ডিসিপ্লিন, অপূর্ব, আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে আসার জন্য আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলবো, যে অবশ্যই একটি ছাতা, একটি সানগ্লাস নিয়ে আসবেন। যত ঠান্ডাই পড়ুক আর যত কিছুই যাই হয়ে যাক না কেন, আমার মনে হয় কোথাও ঘুরতে গেলে ছাতা, সানগ্লাস, জলের বোতল এটা মাস্ট। হ্যাঁ, রাখার জায়গা অবশ্যই আছে, ছাতা নিয়ে ওনারা ভেতরে প্রবেশ করতে দেবেন না, কিন্তু সানগ্লাস নিয়ে আপনি ভেতরে যেতেই পারেন। এখন আমরা যাচ্ছি, আমরা জুতো রাখবো আর আমাদের ব্যাগগুলোকেও লকারে রাখবো। আর একটা কথা বলে দিই, যে আমরা জুতো রেখেছিলাম একটা জায়গাতে, সেখানকার সিকিউরিটিটা নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে, কারণ আমরা টেনশন করছিলাম সেখানে কোনো লকার সিস্টেম নেই বা কোনো পাহারাদার নেই, মানে এমনি আর কি এক একটা কি বলবো কাউন্টার মতন করা আছে, সেখানে আপনি তার মধ্যে জুতো রেখে দরজাটা জাস্ট লক করে দিয়ে বেরিয়ে যেতে পারেন। কিন্তু সেখানে কোনো সিকিউরিটি কতটা করা আমি জানি না, তবে আমাদের জুতো কিন্তু কিছু হয়নি, জুতো আমরা ভালোই ফেরত পেয়েছিলাম। আর এই যে দেখছেন না কাউন্টারগুলো, এইখানের ভেতরে কিন্তু লকার সিস্টেম রয়েছে। তো আমি বলবো জুতো ওই আমরা যেরকম বাইরের দিকে রেখেছিলাম সেখানে না রেখে আপনারা জুতো পরে সোজা এখানেই চলে আসবেন, যেখানে ব্যাগ জমা দেবেন সেখানেই জুতো জমা করবেন। মানে জুতোটাকে একটা বস্তার মধ্যে ভরে ওনাদেরকে দিয়ে দেবেন, তো ব্যাগ জুতো সব এক জায়গাতেই থাকবে, নেওয়ার সময় টোকেন আপনি জমা দিয়ে আবার সেটা ফেরত পেয়ে যাবেন। আমরা কিন্তু এর মাঝখানে গল্প করতে করতে রামলালাকে দর্শন করে চলে এসেছি, মানে ভগবান রামের দর্শন আমাদের হয়ে গেছে। ভেতরেও তো ক্যামেরা পারমিশন নেই, তাই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। একদম সামনে থেকে ভীষণ সুন্দরভাবে দর্শন করেছি। আর এখানে কিন্তু নকুলদানার প্যাকেট কাগজের করে প্রত্যেককে প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে। আপনারা আসলে আপনাদের ভীষণ ভালো লাগবে। এখান থেকে এখন আমরা সোজা যাব হনুমান মন্দির। এদিকে দেখা তোরা, এই ভাই কি সুন্দর গাড়িটা না। 20 টাকা করে নিচ্ছে। হনুমান মন্দিরের যা দূরত্ব, আমার মনে হয় আপনারা পায়ে হেঁটেই আসতে পারেন, কিন্তু এত রোদ আর সাথে রয়েছে আমার মা, সেই জন্য আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরা টোটো নিয়ে নিয়েছি। আর এখানে প্রচুর প্যাড়া লাড্ডুর দোকান রয়েছে, আপনারা এখান থেকে প্রসাদ কিনে নিতে পারেন। তো আমরা প্রসাদ নিয়ে নিলাম। এখানকারের প্যাড়া আপনাকে টেস্ট করতে দেবে, লাড্ডুও টেস্ট করতে দেবে, পছন্দ করে আপনি খেয়ে স্বাদ অনুভব করে তারপরে কিন্তু কিনতে পারেন। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আমরা প্রসাদ নিয়ে তারপরে জানতে পেরে গেছি যে 12টা বেজে গেছে অলরেডি, আর মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। 1টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে, কারণ ভেতরে ভোগারতি হচ্ছে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে একটু চা পকোড়া খেয়ে তারপরে আমাবা মন্দিরে যাব। আমাবা মন্দিরে মায়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, কারণ সম্পূর্ণ নিরামিষ। ওখানে হাজার হাজার ভক্ত প্রত্যেক দিন প্রসাদ পায়। তো আমরা খোঁজখবর নিয়েই এসেছিলাম মায়ের জন্য, আরও বিশেষ করে যে মাকে কোথায় আমরা খাওয়াবো। যাই হোক, তার আগে এই ভিড়টা একবার দেখে নিন। এই হলো হনুমান মন্দিরের লাইন, রাস্তা দিয়ে চওড়া একটা সেই মানুষের মনে হচ্ছে যেন জনস্রোত দাঁড়িয়ে রয়েছে। গেট খুললেই স্রোত একদম উপচে পড়বে মন্দিরের ভিতরে। ভয়েই আমরা লাইন দিইনি, আমরা কিচ্ছু জানি না, আমরা না জেনেই এসেছি। কিন্তু ভগবান যদি আপনাকে সাহায্য করেন তাহলে তো আপনার আর কোনো অসুবিধেই নেই।
আমরা খুব ভালোভাবে দর্শন করেছি, আপনাদের সাথে সবটা শেয়ার করব, সাথে থাকুন। আমরা এখন যাচ্ছি আমাবা মন্দিরে, কারণ আমি ভাইকে বললাম যে দেখ 1টা পর্যন্ত এই লাইনটা তো আরও বাড়বে, আর 1টার সময় যখন মন্দির খুলবে তখন বিভৎস ভিড়, সেই সময় মানে এখানে তিল ধারণের জায়গা থাকবে না, মানে সবাই চাইবে এতক্ষণ অপেক্ষার পরে আর কি হনুমানজির দর্শন করতে। তো আমরা ঠিক 2টো নাগাদ বা 2:30 নাগাদ যদি এসে দর্শন করি, আমাদের 3:50-এর ট্রেন, আর আমরা স্টেশনের খুব কাছেই ঘর যেহেতু নিয়েছি, তো আমাদের খুব বেশি অসুবিধে হওয়ার কথা নয়। তো সেই মতনই আমরা চলছি, দেখি প্ল্যান কতটা সাকসেসফুল হয়। হনুমান মন্দির থেকে আমামা মন্দির পায়ে হেঁটে 3-4 মিনিটের পথ। রাস্তায় পড়বে আপনার জানকী ভবন, দশরথ ভবন, আরও কয়েকটি মন্দির। আমরা সেইগুলো দেখতে দেখতেই চলছি। আর রাস্তার দুধারে দেখলেন কি সুন্দর মূর্তিগুলো রয়েছে, আসলে ছোট্ট একটা বাজার মতন, যার ভিতর দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন আমামা মন্দিরে। আর দেখুন কত মানুষজন এখানে অপেক্ষা করছেন। এখানকার যারা কর্ণধার রয়েছেন তাদের মধ্যে একজনের সাথে আমি কথা বলে জানতে পারলাম প্রত্যেক ব্যাচে নাকি 1000 জন করে প্রসাদ পান, আর সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুনের কোনো বালাই নেই। আর এখানে রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। মা যেখানে প্রসাদ পেতে বসেছেন, আপনারা লক্ষ্য করেছেন কিনা, ঠিক তার পিছনে রাধা মাধব রয়েছেন। মানে অনেক রকমের আইটেম, প্রথমেই লুচি, তার সাথে আপনার লুচি তো বলে না, পুরি আর কি, তার সাথে একটু সস, বাঁধাকপির তরকারি, আলুর তরকারি, ডাল, ঘি, রাইস, পাঁপড়, চাটনি আর গজা, সব কিছু রয়েছে। মানে অনেক রকমের খাবার, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে জায়গা। আর আমার এই বিষয়টি খুব ভালো লেগেছে যে ওনারা কোনো পাতা বা মানে ইউজ অ্যান্ড থ্রো কোনো মেটেরিয়াল ইউজ করছেন না, একদম সব স্টিলের থালা বাসন রয়েছে। মানে ওয়েস্ট ম্যানেজমেন্টটা এই ব্যাপার দিক থেকে খুব ভালো বিষয়টি আর কি। আর খাবার দাবারের স্বাদ যদি বলি, যথেষ্ট ভালো। এত লোকের প্রসাদ প্রত্যেক দিন তৈরি হচ্ছে এখানে, এত লোক এসে প্রসাদ পাচ্ছেন, কোনো ঝামেলা নেই, ওই যে বললাম কোনো বিশৃঙ্খলা নেই, একদম সব কিছু যেন একটা সুতোই গাঁথা রয়েছে, সব নিজের মতন ছন্দে গতিতে চলছে। অপূর্ব, আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি আসেন অযোধ্যাতে, আমি অবশ্যই বলবো অবশ্যই হনুমানজির দর্শন করতে আসবেন, এবং দর্শনের আগে হোক বা পরে হোক অবশ্যই আমামা মন্দিরে এসে প্রসাদ পেয়ে যাবেন। খুব সুন্দরভাবে প্রসাদ পাওয়ার পরে এখন ফেরার পথে আমরা একটু দশরথ ভবনে যাব, কিন্তু এখানেও অন্দরমহলের গেট বন্ধ আছে, তবুও আমরা যতটুকু বাইরে থেকে দেখা যায় দেখার চেষ্টা করব। চলুন ভেতর দিকে যাই, মা, দিদি, ভাই ওরাও চলে এসেছে। এই জায়গাটা দেখে না আমার কিছুক্ষণের জন্য গায়ে কাঁটা দিচ্ছিল। ভাবতেই পারছি না যে সেই প্রাচীন যুগে, সেই সময়, আজ থেকে কত বছর আগে, বহু বছর আগে রাজা দশরথ এখানে থাকতেন, ভগবান রামচন্দ্র এখানেই বড় হয়েছেন, তার জন্ম এখানেই হয়েছে। মানে ভাবলেই কেমন লাগছে, সেই মাটিতে দাঁড়িয়ে আছি, সেই ইমারত দেখছি নিজের দু চোখে, মানে আশ্চর্য। আমাদের হাতে যেহেতু সময় খুব কম, মানে আমরা হনুমানজি দর্শন করব, সেখানে তো লম্বা লাইন আপনারা দেখতেই পেলেন। তো আমরা জানি না পারবো কি না দর্শন করতে, আমাদের কপালে আছে কি না, সেই জন্য আমরা জানকী ভবনে আর গেলাম না। এখান থেকে আর একটু যেতে হবে, আর 3:50-এর ট্রেনও ধরতে হবে আমাদের। সব মিলেমিশে আমরা খুব তড়া করে চলেছি আর কি। তো যাই হোক, আমরা হনুমানজির মন্দিরে প্রবেশ করে গেছি, আর আমরা রয়েছি সুগম দর্শনের লাইনে। দেখতেই পেলেন ওইদিকে কতটা ভিড়, আর আমাদের লাইনটা কিন্তু বেশ ফাঁকা, মানে অল্প কয়েকজন। এই রাস্তাটা না মন্দিরের ডান দিক দিয়ে যে জনস্রোতটা আসছে, অর্থাৎ মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে আপনার প্যাড়া, লাড্ডুর দোকানগুলো রয়েছে। সেখানে গিয়ে আপনি কথা বললেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা দোকানের সাথে কিন্তু এদের একটা কানেকশন রয়েছে। সেখান থেকেই আপনি পান্ডা পেয়ে যাবেন বা পুরোহিত পেয়ে যাবেন, তিনি আপনাকে সুন্দরভাবে দর্শন করিয়ে দেবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে কিছু পে করতে হবে।
আমি এ বিষয়ে একটু সতর্ক করে রাখি আপনাদেরকে, আপনারা যখন আসবেন তখন কিন্তু যখনই আপনি এই মন্দির চত্বরে প্রবেশ করছেন বা একদম প্রথম থেকেই আপনার পেছনে কিন্তু ওরকম মানুষজন আর কি পড়ে যাবে আর কি, যে বলবে যে না আমি দর্শন করিয়ে দেবো, পার হেড 300, 200, 500 এরকম চাইবে। তো আমি বলবো সেইগুলোকে জাস্ট অ্যাভয়েড করে আপনারা রাস্তাটা ক্রস করে একদম ওই মন্দিরের ডান দিকের দোকানগুলোতে চলে আসুন। কিছু দোকান আছে তো প্রচুর টাকা নিয়ে নেবে, আপনারা একটু কয়েকটা দোকানে কথা বলবেন, সব থেকে ভালো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে সিচুয়েশনটাকে অবজার্ভ করতে পারলে ভালো হয়। তো আমরা এভাবেই আর কি করেছিলাম, জানি না আমরা এত কিছু প্ল্যান করিনি, ওটা অটোমেটিক আমাদের সাথে হয়ে গেছে, তো আমাদের 1 টাকাও লাগেনি। এই যে পুরোহিত মহাশয়কে দেখছেন, ওনাকে শুধু আমরা প্রণামই দিয়েছিলাম নিজেরা খুশি হয়ে, ওনার কোনো দাবি দেওয়া ছিল না। যাই হোক, হনুমানজির দর্শন আপনাদেরকে আমি করাবো। এত ভিড়ের মধ্যেও আমি আপ্রাণ চেষ্টা করে আমি এক ঝলক ওনাকে দেখতে পেয়েছি। আর এই দেখুন, দেখেছেন আপনারা, নিশ্চয়ই দেখেছেন, অরেঞ্জ কালারের একটা পাথর, সেখানে হনুমানজিকে অঙ্কন করা হয়েছে। যাই হোক, হনুমানজিকে দেখার জন্য কোথা কোথা থেকে মানুষজন আসছেন, কাতারে কাতারে লোকজন অপেক্ষা করে আছেন লাইন দিয়ে এই প্রচণ্ড রোদের মধ্যেও। ইতিহাস অনুযায়ী যদি বলি, 170 বছরেরও পুরনো এই মন্দির। কথিত আছে অন্তিমকালে রামচন্দ্র অনুরোধ করেছিলেন হনুমানজিকে, তিনি যেন এই অযোধ্যা নগরী ছেড়ে কোথাও না যান, সারা জীবন যেন নিজে এখানে অধিষ্ঠান করে এই নগরীকে রক্ষা করেন নিজের দুহাতে। তারপরের থেকেই এই মন্দির, আর সেখানেই এই শিলা পূজিত হতে শুরু করে। যাই হোক, আমরা খুব ভালো করে দর্শন করেছি, প্রসাদও নিয়েছি। আমরা এখন চলে এসেছি স্টেশনে, আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, আর 15 মিনিট মতন আছে। ভাই চেঞ্জ করে নিয়েছে, আমরা কিন্তু চেঞ্জ করার সময় পাইনি। চলো, এটা ড্রেস চেঞ্জ করেনি। হ্যাঁ সেলিব্রিটি, তাই ড্রেস চেঞ্জ হয়ে যার আমাদের হয়নি। চলুন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই বাবা বিশ্বনাথের ধাম। এখন ঘড়িতে সময় 3:35, আর বেশি দেরি নয়, ট্রেন এক্ষুনি আসবে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি।